হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? চলে আসলাম জেজেকের আরো একটা ভিডিও নিয়ে। এই ভিডিও আসতে একদিন লেট হইলো, এর একটা রিজন আছে যেটা আমি লাস্টে বলতেছি। চলো আগে এপিসোড এক্সপ্লেন করি। এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি প্রিন্সিপাল ইয়াগাকে হায়ার আপসে আটকে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করতেছে। অ্যাকচুয়ালি প্রিন্সিপাল ইয়াগা যখন পান্ডাকে বানাইছিল ওইটা নিয়ে জিজ্ঞাসা করতেছিল যে কিভাবে ও পান্ডাকে বানাইলো, কারণ পান্ডা নিজে থেকে ভাবতে পারে, ইভেন ওর মধ্যে কার্জ এনার্জি আছে। সো বুঝতেই পারতেছো, পুরো মানুষের মতো। সো প্রিন্সিপাল ইয়াগা এরকম পাপেট বানায় নিজের একটা আর্মি তৈরি করতে পারে, যেটা হায়ার আপসের জন্য ডেঞ্জারাস। আর হ্যাঁ, প্রিন্সিপাল ইয়াগাকে এখানে গাকুগানজি জিজ্ঞাসাবাদ করতেছিল। গাকুগানজি বলে যে তুমি হায়ার আপকে বলে দাও যে তুমি এটা কিভাবে বানাও, নাকি তুমি জেনেও ভাব ধরতেছো যে তুমি জানো না যে কিভাবে বানাই ফেলছো। প্রিন্সিপাল ইয়াগা বলে যে হ্যাঁ ওইরকমই। কাহিনী প্রেজেন্ট টাইমে আসে, আমরা প্রিন্সিপাল ইয়াগার পাশে আরো একটা পাপেট বসা দেখতে পারি। পাপেটটা বলে যে সবাই তোমাকে নিয়ে অনেক চিন্তা করতেছিল, আমি সবাইকে বলে দিছি যে তুমি ভালো ফিল করতেছো না, তো তোমার একটু টাইম লাগবে, আমি অনেক জিনিয়াস তাই না? প্রিন্সিপাল ইয়াগা বলে যে হ্যাঁ, তবে আমি দুঃখিত, আমি মনে হয় খুব তাড়াতাড়ি এখানে আর আসতে পারবো না, আর এটা তুমি সবাইকে জানাই দিও। টাকেরও জিজ্ঞাসা করে যে কোনো লং ট্রিপে বের হচ্ছ কিনা। প্রিন্সিপাল ইয়াগা বলে যে হ্যাঁ লং ট্রিপই, তবে তুমি চিন্তা করো না, এই জঙ্গল মাস্টার টেঙ্গেন প্রোটেক্ট করে, আর তোমার মাও মাঝে মাঝে তোমার সাথে দেখা করার জন্য আসবে। সো আমারে ছাড়াও তোমরা ভালো থাকবা, সমস্যা নাই। এটা বলে মাস্টার ইয়াগা এখান থেকে বের হয়ে যায়। আর ওইখানে আমরা টাকেরুর সাথে আরো কিছু পাপেট দেখতে পারি। আসলে মাস্টার ইয়াগা গোপনে এইসব পাপেট গুলারে বানায় রাখছে। নেক্সট সিনে আমরা দেখতে পারি যে পান্ডাকে জুজুৎসু হাইতে আটকে রাখা হয়েছে, কিন্তু কুসাকাবে এসে ওইখান থেকে পান্ডাকে ছাড়িয়ে দেয় আর বলে যে মাস্টার ইয়াগার কাছে আমার একটা ঋণ আছে। নেক্সট সিনে আমরা সেটাই দেখতে পারি যে প্রিন্সিপাল ইয়াগা কুসাকাবের কি হেল্প করছিল। আমরা দেখতে পারি কুসাকাবের একটা বোন আছে যে পুরো প্যারালাইজড হয়ে গেছে, কারণ ওর বাচ্চাটা মারা গেছিল। প্রিন্সিপাল ইয়াগা এখানে টাকেরুকে নিয়ে আসে, যে প্রথমে তো প্রিন্সিপাল ইয়াগার পিছনে লুকাইয়াছিল, কিন্তু কুসাকাবের বোনকে দেখার পরে জিজ্ঞাসা করে যে এইটা আমার মা কিনা। এছাড়া কুসাকাবের বোনও টাকেরুর মধ্যে নিজের বাচ্চাকে দেখতে পারে। আসলে ওর বাচ্চার সোল দিয়েই টাকুরাকে বানানো হয়েছে। যদিও আমরা জানি যে 3টা সোল লাগে, তো এইখানে টাকেরুর মধ্যে যে 3টা সোল আছে তার মধ্যে একটা ওই কুসাকাবের বোনের বাচ্চারই সোল। আসলে আমি তোমাদেরকে সহজে বোঝানোর জন্য ভাঙ্গায় বলতেছি জিনিসটা, বাট এনিমির মধ্যে এত ডিটেলসে বলা হয় না, যার কারণে অনেকেই বুঝতে পারে না। যাই হোক, কুসাকাবের বোন টাকুরাকে দেখে ওই চেয়ার থেকে উঠে যায় আর দৌড়ে গিয়ে টাকুরাকে জড়িয়ে ধরে। আর আশা করি বুঝতে পারছো, এই জন্যই একটু আগের সিনে আমরা দেখছিলাম যে প্রিন্সিপাল ইয়াগা টাকুরাকে বলে যে তোমার মা মাঝে মাঝে তোমার সাথে দেখা করার জন্য আসবে, আর টাকুরার মা হইতেছে কুসাকাবের বোন। এখানে প্রিন্সিপাল ইয়াগা কুসাকাবের কাছে ক্ষমা চায়। কুসাকাবে বলে যে ক্ষমা চাওয়ার কিছু নাই, আমি বুঝতে পারি এদেরকে বাইরে নিয়ে যাওয়া যাবে না। আর ভাই তোমরাও বুঝতে পারছো, কারণ এই পাপেট গুলা যদি বাইরে নিয়ে যায়, মানে কুসাকাবের বোন যদি বাড়িতে নিয়ে যায়, তাহলে হায়ার আপসে জানাজানি হয়ে যাবে, আর হায়ার আপসও জেনে যাবে যে প্রিন্সিপাল ইয়াগা চাইলেই এইগুলো বানাইতে পারে। এই জন্যই কুসাকাবের বোন চাইলেই টাকুরাকে বাসায় নিয়ে যাইতে পারবে না, এইখানে এসে মাঝে মাঝে দেখা করতে হবে। যাই হোক, বুঝতেই পারছো প্রিন্সিপাল ইয়াগার কারণেই কুসাকাবের বোন বেঁচে আছে এবং সুস্থ আছে, আর এই কারণেই কুসাকাবে এখান থেকে পান্ডাকে ছেড়ে দেয়। দেন আমরা দেখতে পারি ইয়াগা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই ল্যাম্পলাইটের উপরে একজন সরসরার এসে দাঁড়ায় আর বলে যে তোমার পাপেট ছাড়া তুমি কোথায় যাচ্ছ? প্রিন্সিপাল ইয়াগা বলে যে আমি আমার ছেলের সাথে দেখা করার জন্য যাচ্ছি। আর যদি না জানো, প্রিন্সিপাল ইয়াগার ছেলে বলতে হচ্ছে পান্ডাকে বুঝাইছে। যাই হোক, এরপরে সরসরারটা বলে যে তোমার কাছে বাঁচার একমাত্র রাস্তাই হচ্ছে তুমি হায়ার আপকে বলে দাও যে তুমি এই পাপেট গুলা কিভাবে বানাও। কিন্তু প্রিন্সিপাল ইয়াগা ফাইট করার জন্য রেডি হয়ে যায় আর বলে যে গোজো নাই তো, এই জন্য মনে হয় তোদের অনেক সাহস হয়ে গেছে। আমি এখানে তোমাদেরকে আরেকটু ডিটেলসে এক্সপ্লেন করি। আসলে হায়ার আপ কিন্তু এতদিন গোজোর কারণে নিজেদের মন মতন কাজ করতে পারতেছিল না, বাট এখন যেহেতু গোজো সিল হয়ে গেছে, তাই হায়ার আপসে যেটা মন চাচ্ছে সেটা করতেছে। যেমন গোজো সিল হওয়ার পরেই ইউজিকে মারার অর্ডার দিয়ে দিছে, আবার এখানে প্রিন্সিপাল ইয়াগাকে মারার জন্য লোক চলে আসছে। সো বুঝতেই পারতেছো হায়ার আপ কিন্তু আসলে খুব একটা ভালো সুবিধার না, কিন্তু গোজোর ভয়ে ওরা এটা এতদিন করতে পারতেছিল না। কারণ তোমরা ভালো করে জানো যে ভাই, গোজো থাকতে কেউ যদি প্রিন্সিপাল ইয়াগার উপরে অ্যাটাক করতো তো গোজো ওদের বাত্তি নিভাই দিত। আর প্রিন্সিপাল ইয়াগাও কিন্তু এটা ভালো করেই বুঝতে পারছিল যে যেহেতু গোজো সিল হয়ে গেছে, তাই হায়ার আপ এখন আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। এইটা বুঝেই কিন্তু ও টাকুরার কাছ থেকে বিদায় নিয়ে আসছিল। যাই হোক, আমরা দেখতে পারি এইখানে ওই সরসরার এক আনা পাশেই বুড়ো গাকুগানজিও ছিল, যে গিটার বাজাইতে শুরু করে। মানে এখানে এদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তবে প্রিন্সিপাল ইয়াগা তো ফাইটে এত ভালো না, এই জন্য আমরা দেখতে পারি যে প্রিন্সিপাল ইয়াগা হেরে যায় এবং প্রিন্সিপাল ইয়াগার অবস্থা খারাপ হয়ে যায়। এরপরে গাকুগানজি অন্য যে সরসরারটা ছিল তাকে এখান থেকে চলে যাইতে বলে। প্রিন্সিপাল ইয়াগা গাকুগানজিকে বলে যে তোমরা আমার সোল ইনফরমেশন কপি করার চেষ্টা করছো তাই না, কিন্তু তোমাদের দ্বারা কিছুই হয় নাই, কারণ এইটার জন্য 3টা জিনিস চাই, 3টা সোল যাদের কোর আলাদা, কিন্তু একজন আরেকজনের অবজার্ভ করবে, মানে 3টা সোলের ইনফরমেশন প্রায় সেমই থাকবে, তাইলে গিয়ে সেইটা স্টেবল হবে এবং ভিতরে কার্জ এনার্জি তৈরি হইতে শুরু করবে। আর এইটাতে 3 মাস লেগে যায়। গাকুগানজি বলে যে তুমি এটা আমার এখন কেন বলতেছো, কারণ আগে বললে তো তুমি বাঁচতে পারতা। ইয়াগা বলে যে তোমার কি মনে হয় এটা কোনো ইনফরমেশন? এটা কোনো ইনফরমেশন না, এটা একটা কার্স যেটা আমার থেকে তোমার কাছে পাস হইলো। এরপরে প্রিন্সিপাল ইয়াগা সেখানে মারা যায়। এর মধ্যে সেখানে পান্ডা দৌড়ায় আসে, যেটা দেখে গাকুগানজি তো ওর সাথে ফাইট করার জন্য রেডি হয়, কারণ গাকুগানজি ভাবতেছিল যে পান্ডা ওর উপরে অ্যাটাক করবে। তবে আমরা দেখতে পারি পান্ডা গাকুগানজিকে ইগনোর করে সরাসরি প্রিন্সিপাল ইয়াগাকে গিয়ে জড়াই ধরে। গাকুগানজি জিজ্ঞাসা করে যে তুমি আমার সাথে ফাইট করবা না, আমার উপরে তোমার রাগ লাগতেছে না? পান্ডা বলে যে না,
আমি এইসব কিছু ভাবি না, আমার মনে হয় না তোমার মধ্যে আর ইয়াগার মধ্যে কোনো খারাপ সম্পর্ক ছিল, তুমি জাস্ট রাস্তায় পড়ে থাকা একটা ছুরির মতন। তবে একটা জিনিস মনে রাখো, পান্ডাও কান্না করে। আর সত্যি বলতে খুবই স্যাড একটা সিন, এখানে প্রিন্সিপাল ইয়াগা মারা যায়। আর ভাই তোমরা দেখছো গোজো না থাকাতে পুরো জিনিসটাই কেমন উল্টাপাল্টা হয়ে গেছে। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই যে মেগুমি আর ইউজি একটা জায়গায় যাচ্ছিল। মাস্টার টেঙ্গেনের কাছ থেকে ওরা জানতে পারে যে হাকারি একটা বিল্ডিং এ ফাইট ক্লাব চালায়। এপিসোড 3 এর লাস্টে তোমাদের হয়তো মনে আছে যে মাকি ওদেরকে হাকারির কথা বলছিল আর বলছিল যে হাকারির কাছে সাহায্য চাওয়ার জন্য, কারণ হাকারি অনেক পাওয়ারফুল। সো মেগুমি আর ইউজি এখানে হাকারির কাছে অ্যাকচুয়ালি সাহায্য চাইতেই যাচ্ছিল। ইউজি আর মেগুমি দুজনের ড্রেস চেঞ্জ করে নেয়। ইউজি জিজ্ঞাসা করে যে ওরা কেন ড্রেস চেঞ্জ করতেছে, যেটাতে মেগুমি জানায় যে হাকারিকে জুজুৎসু হাই থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ হাকারি জুজুৎসু হাইয়ের অনেক রুলস ব্রেক করে। ইভেন ও যে ফাইট ক্লাব চালাইতেছে এটাও রুলসের বাইরে। সো হাকারির সাথে জুজুৎসু হাইয়ের সম্পর্ক মোটেই ভালো না। আর হাকারি যদি জানতে পারে যে এরা দুজন জুজুৎসু হাই থেকে আসছে, তো অবভিয়াসলি ওরা হাকারির সাথে কখনোই দেখা করতে পারবে না। যাই হোক, এরা বিল্ডিং এ প্রবেশ করতে গেলে দুইজন গার্ড ওইখানে ওদেরকে থামিয়ে দেয় আর এখান থেকে চলে যাইতে বলে, যেটাতে মেগুমি বলে যে আমাদের টাকার দরকার, তাই আমরা এখানে ফাইট ক্লাবে আসছি। এইটা শুনে একটা গার্ড মেগুমিকে পাঞ্চ করতে যায়, তবে ওর মুখের সামনে নিয়ে থামিয়ে দেয় আর বলে যে রুল নাম্বার 1, কখনো ফাইট ক্লাব সম্পর্কে কথা বলবা না। তো বলো তুমি ফাইট ক্লাব সম্পর্কে কিভাবে জানতে পারলা? যেটাতে মেগুমি জানায় যে ও যার কাছ থেকে জানতে পারছে তার নাম জানে না, কারণ মেগুমি ওরে মেরে ফেলছিল 1 মাস আগে। যদিও মেগুমি এটা মিথ্যা কথা বলছে, কিন্তু পাশে অন্য একটা যে গার্ড আছে ওর মনে পড়ে যে ওদের ফাইট ক্লাবের একজনের 1 মাস থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না, আর সম্ভবত মেগুমি ওরেই মেরে ফেলছে। আর পিছন থেকে ইউজিও বুঝতে পারে যে হাকারির কথা বলা যাবে না, এর চাইতে আমার মুখ বন্ধ রাখাই ভালো। এর মধ্যেই পিছনে থাকা ওই গার্ডের কাছে একটা কল আসে আর বলে যে চলো আর কথা বলে লাভ নাই, বস এদেরকে অ্যালাউ করছে। তবে এখানে মেগুমির বদলে ইউজির কথা বলে যে শুধু ও ফাইট করতে পারবে। মেগুমি মনে মনে ভাবে যে এইটা তো আরো ভালো, কারণ আমার চাইতে ইউজি আরো ভালো ফাইট করতে পারবে, কিন্তু ভাব নিয়ে বলে যে না আমি ফাইট করব। তখন গার্ডটা ফোন কলে দেখায় যে দেখ আমার বস এখনো কলে আছে আর সে তোমার ওয়ার্থ ইট মনে করে না। সো পিছনে থাকা ও যদি ফাইট করে তাহলে আসতে পারো, নাইলে এখান থেকে চলে যাও। তারপরে এরা দুইজনে ভিতরে চলে আসে আর বুঝতে পারে যে হাকারি ওদের উপরে সিসি ক্যামেরা দিয়ে নজর রাখতেছিল। এরা দুজন এইটাই বলতেছিল যে এখন ইউজির কাজ হচ্ছে ফাইটের মাধ্যমে ইমপ্রেস করা, যাতে ও হাকারির সাথে দেখা করতে পারে। আর মেগুমি বাইরে থেকেই হাকারি পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবে। তবে যদি ওরা ধরা খেয়ে যায় তাহলে বাকি গার্ডদের সাথে ওদের ফাইট করতে হবে। যদিও ওরা ঝামেলা করতে চায় না, তাই যতটা সম্ভব ঝামেলা এড়াই চলবে, কিন্তু হাকারিকে ওদেরকে নিয়ে যাইতে হবে। হাকারি ওদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখতে পারি একটা গার্ড ইউজিকে ফাইটের রুলস বোঝায় দেয়। ফাইটের মাত্র 2টা রুলস, 1 পালানো যাবে না, দ্বিতীয়ত কোনো কার্স টেকনিক ব্যবহার করা যাবে না, কারণ যারা মূলত এদের ফাইট দেখবে তারা নন সরসারার, আর নন সরসারাররা কার্স টেকনিক দেখতে পারে না, তাই ফাইট বোরিং হয়ে যাবে। এরপর ইউজি ওদের বসের ব্যাপারে জিজ্ঞাসা করে, যেটাতে গার্ড বলে যে তুমি নিজে দেখা করে জেনে নিও। ফাইনালি ইউজি ফাইটের জন্য নিচের দিকে নামতেছিল আর গার্ডরে জানায় যে এখানে 2 টাইপের ফাইট হয়, একটা স্ক্রিপ্টেড আর একটা রিয়েল, যেমনটা আজকে হচ্ছে। সো তুমি যদি ভালো ফাইট দেখাইতে পারো তাহলে হয়তোবা বস তোমার স্ক্রিপ্টের জন্য ডাকতে পারে। ইউজি বলে যে ও আচ্ছা, তো আমার শুধু একটু ভালো শো দেখাইতে হবে, জিনিসটা তো অনেক সিম্পল মনে হচ্ছে। এরপরে ওরা ব্যাটেল ফিল্ডে পৌঁছায়, যেখানে অ্যাকচুয়ালি বিল্ডিং এর উপরের ফ্লোর গুলো ভেঙে ওইখানে দর্শক আর নিচে হচ্ছে ওরা ফাইট করবে। আর আমরা দেখতে পারি যে ইউজের অপোনেন্ট আর কেউ না, পান্ডা। আর অ্যাঙ্কার ঘোষণা করতে শুরু করে, আজকে আমাদের মাঝে আছে ডেঞ্জারাস ফায়ারবল কিড ইউজি ইটাডোরি। আর অপর সাইডে আছে যে দেখতে পান্ডা, খায় পান্ডার মতো, হাঁটে পান্ডার মতন, বসে পান্ডার মতন, ইটস পান্ডা। অন্যদিকে আমরা মনিটর রুমে প্রথমবারের মতন কিরারা আর হাকারিকে দেখতে পারি। কিরারাকে দেখে তোমরা আবার ক্রাশ খাও না, এটা কিন্তু পোলা, পরবর্তীতে মায়া হয়েছে, আমি আগেই সাবধান করে দিলাম, পরে জানলে যাতে তোমাদের মন না ভেঙে যায়। যাই হোক, হাকারি এখানে বলে যে ওর এক্সাইটমেন্ট ফিল হচ্ছে না, কারণ খুব কম মানুষই আছে যারা পান্ডাকে হারাইতে পারে, মানে ও জানেই যে পান্ডা এখানে জিতে যাবে, তো ওর কাছে বোরিং লাগতেছিল। কিন্তু আমরা দেখতে পারি পান্ডা আর ইউজি খুব ভালো ফাইট করতেছে, যেটা মানুষ এনজয় করতেছে। যদিও এরা দুইজনেই ফ্যাক্ট ফাইট করতেছিল, মানে যেহেতু এরা একজন আরেকজনটা চিনে, তো শুধু শুধু আর ফাইট করতেছিল না, কারণ পান্ডাও এখানে হাকারির জন্যই আসছে। ফাইটের মধ্যে এরা দুইজনে কথা বলতেছিল। ইউজি পান্ডারে জিজ্ঞাসা করে যে ও হাকারির সঙ্গে দেখা করতে পারছে কিনা, যেটাতে পান্ডা জানায় যে না। ইউজি ভাই পান্ডারে আসতে মারতেছিল, কিন্তু পান্ডা এত জোরে চিল্লাইতেছিল যে মনে হয় কি মারডাই না মারছে। ইউজি পান্ডাকে আস্তে করে একটা পাঞ্চ করে, কিন্তু পান্ডা ইচ্ছা করেই উড়ে গিয়ে একটা খাম্বার উপরে পড়ে আর বলে যে উড়ে কত জোরে মারছে রে, আমি তো উঠতেই পারতেছি না। মানে বুঝতেই পারতেছো, পান্ডা ইচ্ছা করেই হেরে গেছে যাতে ইউজি হাইলাইট হয় আর হাকারির সঙ্গে দেখা করতে পারে। আর হয় সেটা, ইউজির ফাইট দেখে হাকারি ইমপ্রেস হয়ে যায় আর গার্ডকে কল করে ইউজিকে উপরে পাঠাইতে বলে। আর ওই গার্ডের শ্যাডোতেই মেগুমি লুকাইছিল, মেগুমিও এটা জানতে পেরে যায়। এরপরে আমরা দেখতে পারি জঙ্গলের মধ্যে মেগুমি আর পান্ডা মিটিং করতেছিল। পান্ডা বলে যে হাকারি সবসময় মনিটর রুমে বসে থাকে, কিন্তু অনেকবার চেষ্টা করেও ও মনিটর রুমে
রুমে পৌঁছাইতে পারে নাই। ও যখনই মনিটর রুমে যাইতে যায় মনে হয় যে মনিটর রুম ওর থেকে দূরে চলে যাচ্ছে। আর এইটা সম্ভবত থার্ড ইয়ারের স্টুডেন্ট কিরারার কোনো কার্স টেকনিক হবে। পান্ডা যেহেতু কিছু করতে পারতেছিল না তাই বলে যে তোমরা আসছো খুবই ভালো হয়েছে। মেগুমি বলে যে পুরোপুরি আমাদের উপরে ভরসা করো না, ইউজি কিছু করতে পারবে তার কোনো গ্যারান্টিও নাই। পান্ডা বলে যে না এরকমটা না, যদি কিছু করতে পারে তাহলে ইটাডোরি করতে পারবে, কিন্তু ওর সমস্যা একটাই, সেটা হচ্ছে মিথ্যা কথা বলতে পারে না। পান্ডা বলে যে ইউজি যখনই মনিটর রুমে প্রবেশ করবে এই দিক দিয়ে ওরাও কাজ স্টার্ট করে দিবে, কারণ পান্ডা অলরেডি ব্লাইন্ড স্পট সম্পর্কে জানে, কোন ফ্লোরে কতজন গার্ড আছে সব মানে ডিটেলস পান্ডার কাছে আছে। এরপর মেগুমি পান্ডার কাছ থেকে কোন ফ্লোরে কতজন গার্ড আছে সব ডিটেলস জানতে পারে আর বলে যে আচ্ছা ঠিক আছে তাইলে আমাদের কিরারার ব্যাপারেও ভাবতে হবে। দেন আমরা দেখতে পারি কিরারা ইউজিকে হাকারির রুমে নিয়ে যাচ্ছে আর বলে যে তুমি তো অনেক ইয়াং, আমি অনেকদিন পরে হাকারিকে এইভাবে এক্সাইটেড দেখলাম কারোর সাথে দেখা করার জন্য, সত্যি হাকারির এই পরিবর্তনটা আমার ভালো লাগে। এরপরে কিরারা ইউজিকে হাকারির রুমের ভিতরে পাঠাই দেয়। হাকারি ইউজিকে জিজ্ঞাসা করে তুমি কি মাত্র 1 ঘন্টা কাজ করে মাসে 10,000 ইয়েন কামাই করতে চাও? ইউজি জিজ্ঞাসা করে যে ওইটা ডিপেন্ড করে যে কোন টাইপের কাজ। হাকারি বলে যে এইটা জানার জন্য তোমার 20,000 ইয়েন দিয়ে একটা কোর্স বাই করতে হবে। ইউজি বলে এইটা তো একটা স্ক্যাম। হাকারি বলে যে একদম ঠিক ধরছো, এইটা খুবই পপুলার একটা স্ক্যাম, যেখানে একজন বড় লোক ভাব ধরে বলে যে তোমরাও যদি আমার মতন বড় লোক হইতে চাও তাহলে আমার কাছ থেকে কোর্স বাই করো। এরপরে হাকারি আরো কিছু লাইফ লেসন বলে, এগুলো আমি ইগনোর করতেছি কারণ ইম্পর্টেন্ট না, কোনোদিন কাজেও লাগবে না। বাট হাকারির মূল উদ্দেশ্য থাকে ইউজিকে জুয়া সম্পর্কে বলা, মানে যাতে ওরা স্ক্রিপ্টেড ফাইট করাইতে পারে। এর মধ্যে হাকারির ফোনে একটা কল আসে, যেটা হাকারি ইগনোর করে ইউজিকে জিজ্ঞাসা করে যে তুমি কোনো ড্রিঙ্ক করবা কিনা। ইউজি বলে যে হ্যাঁ যে কোনো ড্রিঙ্কস চলবে, শুধুমাত্র মদ বাদে, কারণ এখন ওর বয়স কম। হাকারি একটা ড্রিঙ্কস রেডি করে আর বলে যে তুমি জানো গোজো মদ খায় না। আর আমাদের ইউজি ভাই বেশি অভিনয় করতে গিয়ে বলে যে গোজো আর কি, যেটাতে হাকারি বলে যে এমন কোনো সরসারার নাই যে গোজোরে চিনে না, মানে ইউজি যে মিথ্যা কথা বলছে বোঝা যায়। আর তুমি জুদুৎসু হাই থেকে আসছো তাই না, এইটা বলেই হাকারি ইউজির উপরে অ্যাটাক করে দেয় আর বলে যে আমার কিরারার কল আসতেছে, তার মানে অবশ্যই কোনো ঘাপলা আছে। ইউজি ওরে বোঝানোর চেষ্টা করে যে ভাই প্লিজ আগে আমার কথাটা শুনো, কিন্তু হাকারি কোনো কিছুই শোনে না আর ইউজির উপরে অ্যাটাক করতে শুরু করে। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। যাই হোক, শুরুতেই আমি তোমাদেরকে বলছিলাম যে একটু সমস্যার কারণে এবারের ভিডিও আসতে লেট হইলো। সমস্যাটা হচ্ছে আমার আম্মু অসুস্থ হয়ে গেছিল, তারা নিয়ে হসপিটালে ছিলাম, এই কারণে ভিডিও আসতে এবার একটু লেট হয়ে গেছে। বাট আশা করব পরবর্তীতে যখনই নতুন এপিসোড রিলিজ হবে তারপর দিনে আমি আবার নিয়ে আসার চেষ্টা করব। সো গাইস আজকের মতো এই পর্যন্তই থাক, ভালো থাকো তোমরা সবাই, বাই বাই।